আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ বা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তো তোমরা জানো আমরা ইতিমধ্যে তোমাদের সকল বিষয়ের অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, শুধুমাত্র বায়োলজি অংশটা বাকি ছিল। এছাড়া ইংলিশ অংশটা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। তো বায়োলজি পার্টটা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের দেখাবো কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন আসছে এবং তোমাদের 30-এ 30 পাইতে হলে জীববিজ্ঞান কিভাবে পড়া দরকার। দেখো, জীববিজ্ঞান কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, প্রত্যেকবারই প্রশ্ন প্যাটার্ন সেম থাকে এবং এই প্যাটার্নটা তুমি যদি ফলো করতে পারো তাহলে দেখবে যে 30-এ 30 তোলা কোনো ব্যাপার না। তুমি 30-এ 30 তুলতে না পারলেও মিনিমাম 27-28 তুলতে পারবা। তো এই বায়োলজি 30-এ 30 অনেক ছেলেপেলে পায়, ঠিক আছে। বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নেয়, যাদের মেডিকেল প্রিপারেশনটা অনেক ভালো ছিল, বায়োলজি মূল বইটা খুব ভালো মতো পড়ছে, তাদের জন্য এই 30-এ 30 পাওয়াটা আরও ইজি হয়ে যায়। এমন না যে তুমি পড়ো নাই, তুমি ভার্সিটিতে পড়ছো তাই বলে যে তুমি 30 পাবো না, এমন কোনো কথা নাই। এখনো সময় আছে, 2 থেকে 2.5 মাস তুমি এখানে তুলতে পারবা। এবং এই বায়োলজি যে 30 মার্ক, এটা ভাই অনেক একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। কারণ এখানে তোমার সময় কম লাগবে এবং প্রশ্ন মোটামুটি তুলনামূলক ইজি আসবে। তো টাইম কনজিউম করবে না তোমার বেশি, তো অল্প সময়ে একটা ভালো মার্ক তুমি কিন্তু তুলতে পারবা। তো এই যে তোমার একটা কিন্তু টার্নিং পয়েন্ট হবে বায়োলজি। বায়োলজি ভালো করতে পারলে দেখবে যে তোমার মার্কটা অটো ভালো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়াই, আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কারণ এরপরে আরও আপডেট কিন্তু ভিডিও তোমাদের জন্য আসবে। এরপরে আমরা সাবজেক্ট, এখন আমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস এখনও দেই নাই, কেবল কিন্তু সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস চলছে। তো এরপরে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক যে অ্যানালাইসিস সেটা তোমাদের দিব। ওকে, দেখো প্রথমে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কোষ, এখানে টোটাল আমাদের 2, 4, 6, 7টা অধ্যায় আছে শর্ট সিলেবাসের মধ্যে। এই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা মূলত ভালোভাবে দেখার চেষ্টা করব। তো এখানে দেখো কোষের গঠন, এই যে কোষ ও কোষের গঠন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে তোমরা জেনেটিক কোড, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, এই টাইপের যে জিনিসগুলো, এইগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে। অর্থাৎ দেখো উদ্ভিদের সাথে সংযুক্ত যেগুলো, কারণ তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা, তো এখানে কিন্তু উদ্ভিদ নিয়ে বেশি আলোচনা করা হবে, তাই না? তো ঠিক টিচাররা যারা প্রশ্ন প্যাটার্ন ইয়ে করে তারাও কিন্তু এইগুলাই মাথায় রাখে। তো অবশ্যই উদ্ভিদের সাথে সংশ্লিষ্ট বেশি যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম টপিকগুলো তোমাদের পড়তে হবে। তো কোষের গঠন থেকে দেখো তোমরা 20-21 2টা আসছে, 21-22 আসে নাই, 22-23 4টা প্রশ্ন রিসেন্ট। এটা আমরা রিসেন্ট প্রশ্নগুলো ভালো মতো দেখার চেষ্টা করি, ঠিক আছে। 22-23 প্রশ্নগুলো রিসেন্ট দেখার চেষ্টা করো, কারণ এগুলো শর্ট সিলেবাস থেকে ভালো মতন আসে। কোষ বিভাজন থেকে তুমি দেখতে পাচ্ছ 20-21 3টা প্রশ্ন আসছিল, 21-22 2টা এবং 22-23 3টা। তার মানে তুমি কোষ বিভাজন থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবেই, 2 থেকে 3টা প্রশ্ন তুমি কমন পাবো যদি ভালো মতো পড়তে পারো। অণুজীব থেকে তোমার প্রশ্ন আসে নাই। নগ্ন বীজি, আবৃতবীজি উদ্ভিদ, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রশ্ন আসছে 20-21, তারপর 21-22 2টা, তারপর 22-23 কোনো প্রশ্ন আসে নাই। উদ্ভিদ সারিতত্ত্ব, এখানে তুমি দেখতে পাচ্ছ 20-21 3টা প্রশ্ন আসছিল, 21-22 4টা প্রশ্ন এবং 22-23 2টা প্রশ্ন। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে। তো তুমি কিন্তু সহজেই বুঝতে পারতেছো যে কিভাবে একটা চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ। এখানে কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আসলে দেওয়া যাবে না, কারণ বলি, কারণ হচ্ছে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসে এটা আসলে বলা যায় না। তো তোমরা চেষ্টা করবা সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়ার, বাট যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওগুলো তুমি গুরুত্ব দেবা বেশি, ঠিক আছে। যেমন দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে ভাই প্রশ্ন আসবেই, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবেই। টিস্যুতন্ত্র, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। যেগুলো থেকে মাস্ট প্রশ্ন আসে সেগুলো হচ্ছে জীব প্রযুক্তি, এটা, তারপর হচ্ছে এই 2টা চ্যাপ্টার, ঠিক আছে। এই 2টা চ্যাপ্টার, এই যে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পাবাই। এই 5টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে, তার মানে এই 5টা চ্যাপ্টার তোমাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। এরপর তুমি যদি চাও যে আমি একটু ছাড় দিব, সেক্ষেত্রে তুমি এই 2টা চ্যাপ্টারে ছাড় দিতে পারো, অণুজীব এবং নগ্নবীজি, এখানে তুমি ছাড় দিতে পারো, ঠিক আছে। তাছাড়া আসলে ছাড় দেওয়ার কোনো জায়গা নাই। তাহলে এই ছিল মূলত প্রথম পত্রের অবস্থা। তো প্রথম পত্র থেকে তোমরা মোটামুটি যে 5টা চ্যাপ্টার বললাম, এই 5টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা। এছাড়াও অণুজীব, নগ্নবীজি উদ্ভিদ, এটাও ভালো মতো দেখো, ঠিক আছে। এখান থেকে যে প্রশ্ন আসবে এরকম কোনো কথা নাই। দেখা গেলো কোষের গঠন থেকে আসলো 2টা, তারপর অণুজীব থেকে মারি দিল 1টা, অথবা তোমার উদ্ভিদ সাহিত্য 3টা আসছে, বাট গত সামনের বছর তোমার আসলো 2টা, এখানে অণুজীব থেকে 1টা চলে আসলো। তো এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে। তো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হওয়ার কোনো আসলে ওয়ে নাই, বুঝতে পারছো, যে চেঞ্জ যে কোনো সময় হতে পারে, এটা আসলে কোনো কনস্ট্যান্ট না। তো অবশ্যই সবগুলো চ্যাপ্টারে ভালো মতো পড়বা এবং এই যে 5টা চ্যাপ্টার দেখালাম এই 5টা চ্যাপ্টার খুব গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে 22-23 একটা প্রশ্ন আসছে। প্রাণীর পরিচিতি, এখানে দেখো 1টা 2টা 2টা। তো প্রত্যেক আমরা এখান থেকে বলতে পারি যে প্রাণীর পরিচিতি থেকে তুমি 1টা থেকে 2টা প্রশ্ন পাবা, বিশেষ করে ঘাস ফড়িং, ঠিক আছে, ঘাস ফড়িং এবং হচ্ছে মাছ, যেটা রুই মাছ, ঠিক আছে, রুই মাছ,
এই পার্টটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। ঘাস ফড়িং এবং রুই মাছ এই পার্ট থেকে প্রশ্নগুলো কিন্তু আসে। পরিপাক ও শোষণ এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-21-এ 3টা প্রশ্ন, 21-22-এ 4টা এবং 22-23-এ 1টা। তার মানে তুমি পরিপাক শোষণ থেকে 1টা থেকে 2টা প্রশ্ন পাবা। রক্ত সংবহনতন্ত্র এখান থেকে দেখো 20-21-এ 1টা পাইছি, 21-22-এ 5টা প্রশ্ন আসছিল সবচেয়ে বেশি, এবং 22-23-এ আসছে 2টা। তো বুঝতে পারছো রক্ত সংবহনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা কি একটা থেকে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবোই। শ্বাসক্রিয়া এখান থেকে তুমি দেখতে 20-21-এ তোমার 1টা প্রশ্ন আসছে, 21-22-এ কোনো প্রশ্ন আসে নাই, এবং 22-23-এ তোমার 2টা প্রশ্ন আসছে। তার মানে এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 1-2টা প্রশ্ন আসতে পারে। চলন অঙ্গ সাধারণ এটা আমাদের তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট এখান থেকে একটা করে প্রশ্ন আসছে। তো এটা তুমি চাইলে যদি তুমি স্কিপ করতে চাও তাহলে তুমি এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, বাট জিনতত্ত্ব বিবর্তন এটা তোমার পড়তে হবে। জিনতত্ত্ব বিবর্তন এটা পড়তে হবে। দেখো শুধুমাত্র 22-23 এখান থেকে 7টা প্রশ্ন আসছে, তাহলে জিনতত্ত্ব বিবর্তন এখান থেকে 7টা প্রশ্ন আসছে 2022-23, এবং প্রত্যেকবার দেখো 2টা বেশি সবসময় প্রশ্ন আসে, 2-3টা। তার মানে এটা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। তার মানে আমরা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বলতে পারি জিনতত্ত্ব বিবর্তন, তুমি হচ্ছে শোষণ শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটা, রক্ত সংবহনতন্ত্র, পরিপাক শ্বসন এবং হচ্ছে প্রাণীর পরিস্থিতি এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো পড়বা। 1, 2, 3, 4, 5 এই 5টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা, এবং বাকিগুলো তুমি চাইলে কম গুরুত্ব দিয়েও পড়তে পারো, বাট এই 5টা চ্যাপ্টার তোমাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। আমি তোমাকে বাকি 2টা চ্যাপ্টার পড়তে নিষেধ করতেছি না, তোমাকে অবশ্যই পড়তে হবে, বাট এই 5টা চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তো যারা কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ বাসায় বসে, তারা চাইলে আমাদের কৃষিগুচ্ছ স্পেশাল এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তো এক্সাম ব্যাচের ডিটেলস জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা দেখবা যে রুটিনটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু রুটিন ফলো করতে পারবা, ঠিক আছে। তো এরপরে আসো অল্প পড়ে, তুমি পড়তে যাচ্ছ অল্প, বেশি পড়ার দরকার নাই। অল্প পড়েও কিভাবে জীববিজ্ঞানে 30 পাওয়া যায়, এটা মূলত যে প্রশ্ন কোথা থেকে আসে এটা তুমি ধরতে পারো, তাহলে তোমার জন্য অল্প পড়ে ভালো একটা রেজাল্ট করা সম্ভব, এটাই তো স্বাভাবিক, তাই না। তোমরা কিভাবে অল্প পড়ে জীববিজ্ঞানে 30-এ 30 পাওয়া যায় সেটা দেখবো। দেখো জীববিজ্ঞান ভালো করতে হলে তোমাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে। কি করতে হবে? মূল বই পড়তে হবে। বাট মূল বই কি সব পড়তে হবে? মূল বই কি সব পড়তে হবে? না, মূল বই সব পড়তে হবে না। তাহলে কিভাবে পড়তে হবে ভাই? তো তোমাকে প্রথম টপিক অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? টপিক অ্যানালাইসিস করতে হবে, যে কৃষিগুচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এটা থেকে তুমি কি করবা? তোমার প্রথম কাজ হবে হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখা। কি করা? প্রশ্ন ব্যাংক দেখা, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংক দেখে তোমার কাজ হবে, দ্বিতীয় কাজ হবে হচ্ছে তোমাকে টপিক বিশ্লেষণ। কি করা? টপিক অ্যানালাইসিস, ঠিক আছে, টপিক অ্যানালাইসিস। এবং এই টপিকগুলা ঠিক যে টপিকগুলো তুমি অ্যানালাইসিস করছো না, এই টপিকগুলাই তোমাকে মূল বই থেকে ভালো মতো পড়তে হবে। কি করতে হবে? এই টপিকগুলাই তোমাকে মূল বই থেকে ভালো করতে পড়তে হবে, এবং এরপরে তুমি আবার প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো রিভিশন দিবা। কি করবে? এরপরে তুমি প্রশ্ন ব্যাংকটা আবার ভালো মতো রিভিশন দিবা, এরপরে তুমি মূল বইয়ের এমসিকিউটা দেখবা। মূল বইয়ের এমসিকিউ, ঠিক আছে, মূল বইয়ের এমসিকিউ, ঠিক আছে। এরপর তোমার হাতে যদি সময় থাকে তুমি কি করতে পারো? তুমি এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো। কি করবা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখবা, ঠিক আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। তাহলে পড়ার সিকোয়েন্সটা কেমন থাকে বায়োলজির ক্ষেত্রে? দেখো আমি বললাম বায়োলজি কিন্তু টার্নিং পয়েন্ট, তোমার এখানে কম সময়ে তুমি বেশি অ্যান্সার করতে পারবা। তো অবশ্যই সবসময় চেষ্টা করবা বায়োলজি প্রিপারেশনটা তোমাকে ভালো রাখার, ঠিক আছে। তাহলে বায়োলজি কি করবা? প্রথমে প্রশ্ন ব্যাংকটা দেখবা, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। যেহেতু তুমি এতগুলো পরীক্ষা দিছো, তো বই সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকার কথা। তো প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা আসলে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে, তো সেগুলো খাতায় নোট ডাউন করবা সুন্দর মতো। তো খাতায় নোট ডাউন করে তুমি সেগুলো টপিক অ্যানালাইসিস করবা, যে কোন কোন টপিক থেকে ওই অধ্যায়ের প্রশ্নগুলো আসছে। যেমন আমি কোষ ও কোষের গঠন যদি দেখি, দেখবে যে জেনেটিক কোড, জেনেটিক কোডন যেটা আছে, ঠিক আছে, কোডন এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। জেনেটিক কোডনগুলা, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আসে। তার মানে এই দুইটা টপিক আমার জন্য গুরুত্বপূর্ণ। তারপর এই দুইটা টপিকে কি করবো? মূল বই থেকে কনসেপ্ট সহ দেখে নেব, ঠিক আছে, কনসেপ্ট উদাহরণ যা আছে সবগুলো দেখে নেব। এরপরে আমি আবার কি করব? প্রশ্ন ব্যাংকটা এবার নিজে নিজে সলভ করার চেষ্টা করব, প্রশ্ন ব্যাংকটা উত্তর থেকে নিজে নিজে সলভ করার চেষ্টা করব। দেন আমি কি করব? মূল বইয়ের এমসিকিউটা ভালো মতো পড়বো, তারপরে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আমি পড়বো যদি আমার সময় থাকে, ঠিক আছে। তো এই সিকোয়েন্সে যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি এখান দেখবা যে 29 থেকে 30টা প্রশ্ন আরামসে কমন পাবে, 29 থেকে 30টা এমসিকিউ আরামসে কমন পাবা। অথবা তুমি এখান থেকে যে নলেজটা গ্যাদার করবা, এই নলেজ দিয়ে তুমি কিন্তু 29-30টা প্রশ্ন একদম অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। তো বুঝতে পারছো যে প্রিপারেশন নেওয়াটা অত কঠিন নয়, তোমাকে জাস্ট গোছালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা যারা কৃষিগুচ্ছে প্রিপারেশন নিচ্ছ বাট হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সে প্রবলেম ফেস করতেছো, তাদের জন্য আমাদের কোর্স রয়েছে, সেটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স বুস্টার কোর্স, ঠিক আছে, ম্যাথ এবং ফিজিক্স এমসিকিউ বুস্টার কোর্স। এখানে তোমার এমসিকিউর জন্য সকল ক্লাস দেওয়া থাকবে,
অধ্যায়ভিত্তিক উদ্ভাসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কৃষির প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমাকে অবশ্যই উদ্ভাসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে যদি কৃষিতে ভালো করতে চাও, ম্যাথ এবং ফিজিক্সে। এরপরে তোমরা কি করবা, অধ্যায়ভিত্তিক কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক। তো কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ তো তোমাকে অবশ্যই করা দরকার, তাই না? তার জন্য আমরা অধ্যায়ভিত্তিক, দেখো ইয়ার ওয়াইজ না কিন্তু, অধ্যায়ভিত্তিক কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করাই দিব। এছাড়া শুধুমাত্র ক্লাস এখানে না, এখানে তুমি এক্সাম পাবা। এক্সাম কয়টা পাবা? 30টার বেশি তুমি এখানে এক্সাম পাবা, ঠিক আছে? অলরেডি এক্সাম দেওয়া আছে গুচ্ছের জন্য নেওয়া, ওগুলা তো 5-6, তারপর আবার কৃষিগুচ্ছের জন্য আলাদা হবে। তাহলে 30 + 30, তার মানে টোটাল তুমি 60+ এক্সাম এখানে পেয়ে যাবা ম্যাথ এবং ফিজিক্সের উপরে। এরপরে তুমি এছাড়া সাজেশন পাবা, সাজেশনগুলো আমরা জুন মাসের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? সাজেশনগুলো আমরা জুন মাসের মধ্যে তোমাদের দিয়ে দিব। এছাড়া সাপ্তাহিক গাইডলাইন তুমি পাচ্ছ, মাসে আমরা 3 থেকে 4টা গাইডলাইন নিয়ে থাকবো, ঠিক আছে? তো এই গাইডলাইনগুলোতে তুমি তোমাদের প্রবলেমগুলো যেগুলো ফেস করতেছো প্রিপারেশন নিতে, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবা। এবং আমাদের এখানে থাকবে টেলিগ্রাম সাপোর্ট। কি থাকবে? টেলিগ্রাম প্রবলেম সলভিং। তোমার যে কোনো সমস্যা তুমি কিন্তু টেলিগ্রামে ডিসকাশন করতে পারবে, টেলিগ্রামে ডিসকাশন করে নিতে পারবে। যে কোনো সমস্যা, তোমার পড়াশোনায় আটকাই যাচ্ছ বা তোমার হতাশাগ্রস্ত, কি করা দরকার, মানে এনিথিং তুমি এখানে ডিসকাশন করতে পারবে, আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা। তো এটার ফি হচ্ছে মাত্র 500 টাকা। কয় তারিখের মধ্যে? 16 তারিখের মধ্যে, ঠিক আছে? 16 মের মধ্যে 550 টাকা। দ্রুত এনরোল করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করো। এছাড়া তোমরা যারা শুধুমাত্র এক্সাম ব্যাচে যুক্ত হতে যাচ্ছ, তারা আমাদের এই যে এক্সাম ব্যাচ দেওয়া আছে, এখানে যুক্ত হইতে পারো। এখানে তুমি প্রায় 75টা এক্সাম পাবো। কয়টা পাবো? 75টা এক্সাম পাবা, তার মধ্যে অধ্যায় ভিত্তিক সকল অধ্যায়, ঠিক আছে? এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, ঠিক আছে? টোটাল 5টা সাবজেক্টে তুমি কিন্তু এক্সাম পাবা। 5টা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট তো আছেই। এছাড়া তুমি এক্সট্রা কী পাবা? কৃষি প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাবা, কৃষি প্রশ্ন অ্যানালাইসিস পাবা। এছাড়া ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ এখানেও ফ্রি পাবা। শুধুমাত্র ম্যাথের যে কোশ্চেন ব্যাংক সলভটা, সেটা আমরা এই কোর্সে ফ্রিতে দিচ্ছি। তো এটার এনরোল ফি হচ্ছে মাত্র 350 টাকা। তো 15 মের মধ্যে তুমি এটাও 16 মের মধ্যে ভর্তি হতে পারবা। এবং যদি কেউ দুইটা একসাথে এনরোল করো, তাহলে মাত্র 750 টাকায় তুমি এনরোল করতে পারো। দুইটা একসাথে মাত্র 750 টাকায় তুমি এনরোল করতে পারতেছো। তাহলে এই সুযোগ সীমিত সময়ের জন্য, তো লুপে নিতে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তাইলে আমরা বিস্তারিত তোমাদের জানাই দেব। তো এর পরবর্তী তোমরা কোন ধরনের ভিডিও চাও বা কোন সাবজেক্টের ভিডিও চাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের তরফ থেকে তোমাদের প্রয়োজনীয় আপডেট দেওয়ার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।